ফালতু স্যাটেলাইট উপরে ছেড়েছে, এটা নিয়ে যখন কথা বলেছি আমি কথা বলেছি, যে কারণে আমাকে টেলিভিশন চ্যানেল ছাড়তে হয়েছে। আমি এরকম অনেক জায়গাতে কথা বলেছি, যে জায়গাতে কথা বলার কারণে আমি সেখানে থাকতে পারি না। আমি হেলমেট নিয়ে প্রশ্ন করেছি, কিন্তু আমার গণমাধ্যম রাজি ছিল না। আমি একাধিক সাংবাদিককে চিনি যাদের বিদেশে বাড়ি ঘর আছে। তাহলে এইটার রিপোর্ট তো কেউ করছে না। প্রথমে কি বন্ধ করলেন আপনি লক্ষ্য করেছেন? প্রথমে বন্ধ করেছেন ইন্টারনেট, বলেছে আগুন ধরে গেছে, যেটার জন্য বেচারা পলক এখন জেলখানায় আছে, কারণ ও নিজেও জানে যে এটা এইভাবে বন্ধ করার সিস্টেম নয়। এটা বলে দিয়েছে আগুন ধরে গেছে, ইঁদুর ঢুকে গিয়েছে, ঠিকই জানি বলেছিল। আপনি দেখবেন যে আইজির 900 কোটি টাকা, একজন এনবিআর কর্মকর্তা 15 লাখ টাকার ছাগল, এগুলা কিন্তু কিছু কিছু রিপোর্ট হয়েছে। কিন্তু পাশাপাশি আমি যেমন এস আলমের একটা উদাহরণ দিলাম, ইভ্যালিকে নিয়ে রিপোর্ট করেছে কোনো টেলিভিশন? কোনো টেলিভিশন রিপোর্ট করে না। ইট ওয়াজ টোটালি আ সোশ্যাল মিডিয়া থিং। প্রথম আলো এবং কিছু পত্রিকা রিপোর্ট করেছে, কিন্তু টেলিভিশন চ্যানেলগুলো ইভ্যালির নামে আমরা করেছি। অনেক পরে ইভ্যালির ইনভেস্টিগেটিভ রিপোর্ট এটা ব্রেক করে নাই কোনো টিভি চ্যানেল। যখন ইভ্যালি নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম যন্ত্রণা চলছে, তখন রিপোর্টিং হয়েছে যে হায় হায় আমরা তো ট্রেন মিস করেছি। এইবার আসেন, আপনি যে প্রশ্নটার মধ্যে ছিলেন যে সোশ্যাল মিডিয়ার অবস্থা এরকম হলো কেন। সোশ্যাল মিডিয়ার এই অবস্থা হওয়ার বড় কারণ হচ্ছে আমাদের গণমাধ্যমগুলি তাদের যে দর্শক এবং তাদের যে শ্রোতা, তাদেরকে তাদের নিড সার্ভ করতে ব্যর্থ হয়েছে। তাদের যে প্রয়োজন, তারা যে কথা শুনতে চায়, দেখতে চায়, সেটা জানাতে ব্যর্থ হয়েছে। এবং এই টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলের যে বিষয়টা আসলো, এই যে বিভিন্ন স্যাটেলাইটে আমরা ছিলাম, সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবসা ছিল। সরকারের কাজ হচ্ছে প্রতিযোগিতামূলকভাবে ব্যবসাকে যেখানে সে সস্তা পাবে সেইটাই নিতে দেওয়া। কিন্তু বাধ্যতামূলকভাবে একটি টিভি স্যাটেলাইট ছেড়ে দেওয়া হলো, যে স্যাটেলাইটটার ফুটপ্রিন্ট হচ্ছে উজবেকিস্তানে। আপনারা জানেন কিনা জানি না, এই স্যাটেলাইটটার যে অরবিট, এই অরবিটটা আমাদের অরবিট না, এটা উজবেকিস্তানের অরবিট, এবং এইটা উজবেকিস্তান থেকে সবচেয়ে ভালো দেখা যায়, যে কারণে আমাদের অ্যান্টেনাগুলি সব থাকতো এই অ্যাঙ্গেলে, সোজা করে দিতে হয়েছে, কারণ উজবেকিস্তানের দিকে তাক করতে পুরো জাতি তো উজবেক বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং তারপরে তারা কি করলেন, তারা সেইখানে বাধ্যতামূলকভাবে সকলকে যেতে বাধ্য করলেন। আপনি যেটা করতে পারেন না, ব্যবসাকে আপনার প্রতিযোগিতার সুযোগ দিতে হবে। আপনি তো স্টেট ক্রিয়েটেড মনোপলি ব্যবহার করতে পারেন না, কারণ স্টেট একটা ফালতু স্যাটেলাইট উপরে ছেড়েছে। এটা নিয়ে যখন কথা বলেছি আমি কথা বলেছি, যে কারণে আমাকে টেলিভিশন চ্যানেল ছাড়তে হয়েছে। আমি এরকম অনেক জায়গাতে কথা বলেছি, যে জায়গাতে কথা বলার কারণে আমি সেখানে থাকতে পারি না। আমি হেলমেট নিয়ে প্রশ্ন করেছি, কিন্তু আমার গণমাধ্যম রাজি ছিল না, আমার মালিকরা রাজি ছিলেন না যে এগুলো নিয়ে কথাবার্তা হবে। এইবার আসেন, মালিকরা বেতন দেয় না। মালিকরা কেন বেতন দেয় না? মালিকরা বেতন দেয় না কারণ তারা জানে যে বেতন না দিলেও সাংবাদিক তার কাজকর্ম করতে পারেন। আমি একাধিক সাংবাদিকের নাম উল্লেখ করতে চাই না, তাদের অস্ট্রেলিয়াতে বাড়ি ঘর আছে। এখন যে রিপোর্ট হচ্ছে অমুকের বাড়ি অস্ট্রেলিয়াতে, তমুকের বাড়ি দুবাইতে, আমি একাধিক সাংবাদিককে চিনি যাদের বিদেশে বাড়ি ঘর আছে। তাহলে এইটার রিপোর্ট তো কেউ করছে না। এখন আমি ব্যক্তিগতভাবে একাধিকবার কমপ্লেন পেয়েছি যে কোনো সাংবাদিক জানেন তারা চাঁদাবাজি করেন, এবং সরকারি প্রতিষ্ঠানে গিয়েছেন চাঁদাবাজি করার জন্য। যে সাংবাদিক 5ই আগস্টের পরিবর্তনের পর 6ই আগস্টই তার কলিগের মোটরসাইকেলে করে পালিয়ে গিয়েছেন, এবং তাকে আর এখন পাওয়া যাচ্ছে না। তিনি একটা সাংবাদিক ইউনিয়ন নেতাও ছিলেন, ইলেকশন করেছেন, তিনি প্লটও বরাদ্দ পেয়েছেন। তিনি নিজেকে গত প্রধানমন্ত্রীর মেয়ের জামাই হিসেবে দাবি করতেন, কারণ তার স্ত্রীকে নাকি গত প্রধানমন্ত্রী মেয়ে ডেকেছেন। এবার দেখেন, এই পরিস্থিতি যদি একটা সাংবাদিক জগতে হয়, এদের কারণে সাধারণ সাংবাদিকরা বেতন পায় না, কারণ সেই ছেলের বেতন দরকার ছিল না, কিন্তু তার অধীনে যারা চাকরি করতো তারা কিন্তু বেতন পায় না 2 মাস, 2.5 মাস, 3 মাস পর্যন্ত। তারা কাউকে বলতে পারে না, কারণ এই প্রতিবাদের জায়গাটাও সীমিত। অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, এটা কি সংস্কার কমিশনের বলার দরকার আছে? অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী, এটা দিতেই হবে। আপনি তাকে যে তার চাকরির বেনিফিট দিতে হবে, সেটাকে কোথাও সংস্কার করে এখন বলতে হবে? এটা আছে, এটা পালন করে না। দেখি তো মিডিয়া কমিশনে বলা হচ্ছে, মিডিয়া কমিশন যা নাই সেটা ঠিক করতে এসেছেন, যেটা আছে সেটা ঠিক করার জন্য আইন প্রযুক্ত করে দিলেই তো হয়। কোনো মালিককে কোথাও দাঁড়াতে হয়েছে যে উনি যে 3 মাস ধরে বেতন দেন না? কোনো টেলিভিশন চ্যানেল তার নিজের ব্যাপারে এইটা করেছে, বলেছে যে আমাদের সাংবাদিকরা বেতন পাচ্ছেন না? সাংবাদিকরা নিজেরা নিজেদের সংবাদ করেছে? পারে না, কারণ এটা সম্ভব না। আপনি মালিকানায় চাকরি করবেন, সাংবাদিক গিয়ে বলবে যে আমি বেতন পাই না, এটা বলতে পারে না। তারা ধার করে, তারা এটা করে, তারা ওইটা করে, তারা দোকানে বাকি করে, এবং দোকানদাররা জানে সাংবাদিক মানে 2 মাস পরে টাকা দিবে, কারণ 3 মাস পরে বেতন। এবার আসেন, বাসা ভাড়া দিতে চায় না সাংবাদিক থেকে। এইবার আসেন, দুর্বৃত্তায়ন কি আসলে একটা ছোট্ট জায়গা থেকে তৈরি হয়? তাহলে তো সে উৎসমুখ বন্ধ করলেই হতো। দুর্বৃত্তায়নের মূল জায়গা হচ্ছে ক্ষমতা।
ক্ষমতা টিকে থাকার চেষ্টা করে, এবং ক্ষমতা টিকে থাকার চেষ্টা করে জনগণকে বাদ দিয়ে, এবং জনগণকে বাদ দিয়ে ক্ষমতা যেভাবে টিকে থাকার চেষ্টা করে, ঠিক একইভাবে সংবাদ মাধ্যমগুলিও তার পাঠক এবং জনগণকে বাদ দিয়ে টিকে থাকার চেষ্টা করেছে, সরকারকে তোষামোদী করে, বিশেষ মহলকে খুশি করে, নিউজ প্রিন্টের কোটা নিয়ে। আখেরে কি টিকতে পারে? আখেরে টিকতে পারে, শেখ হাসিনা কিন্তু জনগণকে বাদ দিয়ে টেকার চেষ্টা করেছিল, টিকতে পারে কি 16 বছরের বেশি আর পারে না, কিন্তু সেটা তো প্রমাণিত হয় না। 16 বছর একটা বিরাট সময়, চলে যেতে হয়েছে, এক যুগের বেশি সময়। সে এক যুগের বেশি সময় যারা আখের গুছিয়েছেন তারা কিন্তু তাদের সে আখেরাত কাটাচ্ছেন বিদেশে, তাদের কিন্তু কোথাও বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে না, নিজের বাড়ি ঘর আছে। এবং আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য আইন রয়েছে যে আইনগুলি নিবর্তনমূলক। আমি স্যাটেলাইটের প্রসঙ্গটা শেষ করি। উনি সত্য কথা বলেছেন, ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম সার্ভিস চালু করার কারণে এই স্যাটেলাইটটাকে নেওয়া হয়েছে, কারণ এইটা দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে বক্স পৌঁছে দেওয়া যাবে, এবং কেবল সাপ্লাই করার জন্য এই স্যাটেলাইটটাকে নিক্ষেপ করা হচ্ছে। এই স্যাটেলাইটটা যতটা উপযোগিতা, সেইটা কিন্তু আসলে আমাদের জন্য ততখানি উপযোগিতা নাই, কারণ আমাদের এই স্যাটেলাইটটা মিডল ইস্টে আমাদের বাঙালিরা থাকে, তারা দেখতে পায় না। মালয়েশিয়াতে আমাদের বাঙালিরা থাকে, তারা দেখতে পায় না। ইউরোপের একটা বিরাট অংশে আগে আমাদের স্যাটেলাইটগুলি দেখা যেত, সেটা দেখা যায় না। এইটার কারণে আমাদেরকে কিভাবে লস করতে হচ্ছে, আমাদেরকে এখন ওইখানে যারা ক্যারিয়ার তাদের সঙ্গে চুক্তি করতে হচ্ছে, তাদেরকে বলতে হচ্ছে আমার চ্যানেলটা দেখাবেন কিনা, এবং তারা আমাদের সঙ্গে দর কষাকষি করছে না। সেটি বলা হচ্ছে যে সালমান এফ রহমানের কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য সবাইকে জিম্মি করা হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রণের জায়গাটায় আসি, তারা কি করলেন, তারা এই স্যাটেলাইটটা যেহেতু আমরা আমাদের আপলিঙ্ক স্যাটেলাইট দিয়ে কানেক্ট করতে পারি না, আমাদের সেই অবস্থা নাই, সেই জন্য তারা কি করলেন, তারা ফাইবারের মাধ্যমে এইটাকে গাজীপুরে নিয়ে গিয়ে নির্দিষ্ট তারের ভেতর দিয়ে বা নির্দিষ্ট ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে যুক্ত করে তারা এটাকে কানেক্ট করে দিচ্ছেন এখন ওই স্যাটেলাইটের সঙ্গে। তার মানে সকল নদীর মোহনা এক জায়গায় নিয়ে এসেছেন যাতে ওইখানে বন্ধ করা যায়। এখন দেখেন, এই যে ফাইবার ওই পর্যন্ত গিয়েছে, ফাইবারের জন্য আলাদা ভাড়া দিতে হয়, 20 লাখ টাকা দিতে হয় না ভাই? 20 লাখ টাকা। হ্যাঁ, তাহলে ফাইবারের আলাদা ভাড়া নিচ্ছে। এই ফাইবার কার? এই ফাইবারের মালিক কে? এই ফাইবারের যারা মালিক তারা সিঙ্গাপুর থাকে, তারা হচ্ছে সিঙ্গাপুরের অধিকতর উচ্চতর করদাতা, তারা এই দেশে ব্যবসা করে সিঙ্গাপুরে কর দেয়, এবং সিঙ্গাপুরের 40 জন বিশিষ্ট ব্যবসায়ীর একজন আজিজ খান। এখন এইসব কথা এখানে দাঁড়িয়ে এখন আমরা বলতে পারছি, আমি আপনাকে লিখে দেই, এই একই কথা নির্বাচনের পরে আর বলা যাবে না। আমরা জানি, তারপর আমরা নির্বাচন চাই কেন? কারণ নির্বাচন জনগণের ভোট দেওয়ার অধিকারের মাধ্যমে জনগণের রায় গ্রহণ করে, হলে জনগণের হাতে ক্ষমতা যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে দিতে না পারছেন। এখন সোশ্যাল মিডিয়াটা দিয়ে আমি শেষ করি, কারণ কখন আবার আসতে পারবো তার ঠিক নাই। সোশ্যাল মিডিয়ার এই অবস্থাটা কেন তৈরি হয়েছে রুবায়াত? সোশ্যাল মিডিয়ার এই অবস্থাটা তৈরি হয়েছে, প্রথম হচ্ছে আমাদের যে প্রচলিত গণমাধ্যম সেটার ব্যর্থতা। দ্বিতীয় জায়গায় যেটা তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়া মানুষ চলে যেতে পারছে না, ডিভাইস সস্তা হয়েছে, এবং ডিভাইস সস্তা হওয়ার পেছনে কিন্তু আমাদের সরকারের কোনো ভূমিকা নাই, সারা দুনিয়াতে ডিভাইস সস্তা হয়ে গিয়েছে। আর তৃতীয় যে জায়গাটি হয়েছে, এইটার জন্য আমি বিগত সরকারকে খানিকটা ক্রেডিট দিব। তারা কি করেছিলেন, তারা ডিজিটাল বাংলাদেশের কথা বলতে গিয়ে ব্যান্ডউইথের দাম কমিয়ে মানুষজনের কাছে ইন্টারনেট বেচার চেষ্টা করছিলেন। ইন্টারনেট মানুষের হাতে যাওয়ার পরে মানুষ একটা শক্তি পেয়েছে, এটা তারা উপলব্ধি করলেন কখন? আন্দোলনের সময়। প্রথমে কি বন্ধ করলেন আপনি লক্ষ্য করেছেন? প্রথমে বন্ধ করেছেন ইন্টারনেট, বলেছে আগুন ধরে গেছে, যেটার জন্য বেচারা পলক এখন জেলখানায় আছে, কারণ ও নিজেও জানে যে এটা এইভাবে বন্ধ করার সিস্টেম নয়, এটা বলে দিয়েছে আগুন ধরে গেছে, ইঁদুর ঢুকে গিয়েছে, ঠিকই জানি বলেছিল। যারা গণমাধ্যম পরিচালনা করেন তাদেরকে বাই দ্য বুক গণমাধ্যম পরিচালনা করতে হবে, তাদের এডিটোরিয়াল পলিসি থাকতে হবে, তাদের সাংবাদিক এবং কর্মী তাদের অধিকার নিশ্চিত করতে হবে, এবং কোনোভাবে যাতে বাইরের চাপ তাদেরকে প্রভাবিত করতে না পারে সেই নিশ্চয়তা এবং সেই নিরাপত্তা তাদেরকে দিতে হবে, যার মধ্যে চাকরির নিরাপত্তা, বেতনের নিরাপত্তা এবং শারীরিক নিরাপত্তা আছে। এই তিনটাই দিতে হবে, কারণ সাংবাদিকদেরকে আমরা প্রহৃত হতে দেখেছি, গাড়ি ভাঙচুর হতে দেখেছি। এই তিনটা জিনিস রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে এক সময়ে যদি আপনি সঠিক সংবাদ পরিবেশন করেন, পরের সরকার এসে আপনাকে জেলখানায় ভরে দিবে, এই জায়গাতেও প্রোটেকশন লাগবে, কেননা আমাদের আইন কানুন বিচার ব্যবস্থাকে নিরপেক্ষতা দিতে হবে। আর তৃতীয় বিষয় হচ্ছে যে আর্থিক নিরাপত্তার বিষয়টি প্রাতিষ্ঠানিকভাবেও নিশ্চিত করতে হবে, কেননা আমাদের প্রতিষ্ঠানগুলি যেভাবে বিজ্ঞাপনদাতা এবং অন্যান্য যারা তাদেরকে অর্থায়ন করে থাকেন তাদের কাছে প্রায় বন্দী হয়ে থাকেন। এমনকি এজেন্সি যারা বিজ্ঞাপনদাতার এজেন্ট হিসেবে কাজ করেন, তারা নাটক, সিনেমা, বিভিন্ন জায়গাতে গেস্ট ঠিক করে দেওয়া, অভিনেতা অভিনেত্রী ঠিক করে দেওয়া পর্যন্ত করেন। তো এই জায়গাগুলি থেকে বের হয়ে আসতে হবে, অনুষ্ঠানের উপরে এজেন্সির নিয়ন্ত্রণ কমাতে হবে। আর চতুর্থ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে উচ্চ প্রশিক্ষণ দিতে হবে।